দেখছেন শ্রুতিনাটক অরিজিনালস ইতিহাসের শ্রুতিকথা। আমাদের দেশের মেয়েদের কাছে বাল্য বিবাহ ছিল এক অভিশাপ। আমার বিয়ে হয়েছিল যখন, আমি তখন পুতুল খেলা ছাড়া আর কিচ্ছু জানতাম না। অপরিণত বয়সে সহবাস ও মাতৃত্ব ডেকে আনতো হাজার হাজার শিশুকন্যার অকাল মৃত্যু। ও মারা গেল টনি, ও মারা গেল, আমার আয়সা ফেললো না গো। কিন্তু কিভাবে বন্ধ হলো এই ভয়াবহ প্রথা? ধর্মীয় গোঁড়ামি আর পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কারা কোমর বেঁধে লড়াই করেছিল? বাল্য বিবাহ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বাল্য বিবাহ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প নিষিদ্ধ ফলকে কেন্দ্র করে আমরা আজ বলবো সেই দুঃসাহসী সংগ্রামের গল্প। কখনো না। সারদা আইন গোটা দেশে চালু হতে পারে, কিন্তু আমার বাড়িতে রায় সাহেবার আইনই চলবে। গল্পটির মূল কাঠামো বজায় রেখেও নাট্যরূপের প্রয়োজনে ও সময়ের পটভূমি তুলে ধরতে বহু চরিত্র, অধিকাংশ সংলাপ ও অনেক দৃশ্য নতুন করে নির্মিত হয়েছে। বৌদিদি, কি একটা আইন পাশ হয়েছে, তাতে নাকি তোমার আর দাদা বাবুর একসাথে থাকায় আর কোনো বাধা নেই। সে আইন তো বাইরের লোকেদের জন্য চম্পা দিদি, এই বাড়িতে ওই আইনের কোনো দাম নেই। এটি একদিকে একটি হাস্য রসাত্মক প্রেমের গল্প, অন্যদিকে কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদের এক অনন্য কাহিনী। তাহলে চলুন শোনা যাক শ্রুতি নাটক অরিজিনালস এর আজকের নিবেদন, শ্রুতি নাটক মিলন হবে কতদিন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। ওরে বাবা, এত বড় গাড়ি! আমাদের বাজারে এমন গাড়ি শেষ কবে ঢুকেছে হে গোবর্ধন? ঠিক মনে করতে পারছি না, তবে 1920 সালে বাগবাজার মোটে যেদিন মা সারদা মারা যায় সেদিন। সেদিন কিছু রোলস রয়েস এসেছিল বটে। আরে আরে, গাড়িটা কোথায় থামলা দেখলে? এবারে দুর্গাচরণের বাড়ির সামনে। বাপরে, দুর্গা তো কপাল খুলে গেল হে। আরে রোসো রোসো, দেখি কোন রাজা মহারাজা গাড়ি থেকে নামে। রাজা মহারাজা নয় হে, একেবারে রায় সাহেব আর মাতঙ্গিনী মিত্র, সঙ্গে আবার 2 পারিষদও আছে দেখছি। কই নায়ক মশাই, আপনি কি নামবেন না গাড়িতেই বসে থাকবেন? আগে এই তো রায় সাহেবা, এই তো নেমে পড়েছি। দিদি, এবার তুমিও নেমে এসো। আরে দাঁড়া দাঁড়া, একটু তাড়া দিস না, আমার এই হাঁটুর ব্যথাটা। সাবধানে, সাবধানে নামো, সাবধানে। বাপরে, এক আরামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এ গোবর্ধন, এই মহিলাকে চেনো তো? না মানে এনাকে তো ঠিক। ইনি হলেন রায় সাহেব আর দিদি সরমা দেবী। মানে ইনি হচ্ছেন এই যুগের বিদ্যাসাগর। অনেক পড়াশোনা করেছেন বুঝি? হ্যাঁ, তা তো করেছে, কিন্তু সেটা কথা নয়।
সোশ্যাল রিফর্মার, বুঝলে? নারী কল্যাণ। নারী কল্যাণ। ও তুমি বুঝবে না। বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, এনেও বাল্য বিবাহ বন্ধ করার জন্য একেবারে কবর বেঁধে নেমেছে। কিন্তু মনে তো হচ্ছে ওনারা দুর্গাচরণের ছোট মেয়েটিকে দেখতে এসেছে। তারই বা বয়স কত? 11-12ই তো হবে। হ্যাঁ, ঠিক ঠিক। এখন এটাই দেখা, রায় সাহেবা যদি তার একমাত্র ছেলের বিয়ে দুর্গাচরণের মেয়ের সাথে দেয়, ওনার দিদি সোশ্যাল রিফর্মার সরমা দেবী কি করেন? ওই যে দুর্গাচরণ বেরিয়ে এসেছে। আরে আসুন আসুন রায় সাহেবা, আমার পরম সৌভাগ্য যে আপনি আমার বাসায় এসেছেন। আরে না না, সৌভাগ্য তো আমার। আমি তো শুনেছি আপনার কন্যাটি নাকি পরমা সুন্দরী। আরে না না, কি যে বলেন। চলুন চলুন, ভিতরে চলুন। বাপরে, সত্যি বেশ শাসানো মক্কে ধরেছে দুর্গাচরণ। বরিশালে বিরাট বড় জমিদারি, সদরবনের দিকে বিশাল বিশাল সব ভেড়ি, কলকাতা শহরে 8-10টা বাড়ি, আবার শুনেছি ওই ছইও নাকি লেখে। চারটে মরুগে বেল পাকলে কাকের। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে রায় সাহেবা, এইটি আমার ছোট মেয়ে, আর ইনি আমার স্ত্রী উষা রানী। নমস্কার, প্রণাম করো মা। আরে থাক থাক, বাহ, খাসা মেয়ে, দিব্যি মেয়ে, বিনায় মশাই, তাই না? ঠিক ঠিক, খাসা মেয়ে, দিব্যি মেয়ে। আহ, নাইম মশাই, তোমার নাম কি মা? বলো মা বলো, লজ্জা কিসে? শ্রীমতী নন্দরানী দাসী। নন্দরানী, বাহ, নামটিও খাসা। কি নাম মশাই, ঠিক কিনা? ঠিক ঠিক, খাসা নাম। আহ, নাইম মশাই, আগে নাম নন্দরানী হলেও বাড়িতে আমরা ওকে রানী বলেই ডাকি। রানী, যথার্থ নাম, যথার্থ। আপনার মেয়ে রাজরানী হবার উপযুক্তই বটে। মুখখানি নিখুঁত, চোখ দুটি চমৎকার, ঘন কালো চুল। লেখাপড়া কি কিছু শিখেছে? ওই বাড়িতে। বলো মা, কি কি শিখেছো তুমি? বলো বলো। আগে আখ্যান মঞ্জরি দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, পদ্যপাঠ প্রথম ভাগ, প্রথম ভাগ, আর সরল শুভঙ্কর। শুভঙ্করী। বাহ বাহ, একেবারে যথার্থ। পান শাস্তি জানো তুমি? আগে হ্যাঁ জানি। ওই যে আপনাদের সামনে পান সাজিয়ে দেওয়া হয়েছে, ওগুলো তো ওই সেজেছে। আরে তাই নাকি? কই দেখি। আহ, দিব্যি পান, একেবারে যথার্থ। রান্না বান্না কিছু জানো? আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এসব রাঁধতে পারো? হ্যাঁ পারি। আচ্ছা মা, আর একটা কথার উত্তর দাও, তারপরে তোমার ছুটি। সত্যি কথা বলবে কিন্তু, মিথ্যে কথা আমি মোটেই সহ্য করি না। আচ্ছা ঠিক আছে। তুমি মা পাকা চুল তুলতে পারো কি? দুপুরবেলা খেয়ে যখন আমি শোবো, তখন আমার মাথার পাকা চুল একটা একটা করে তুলে দিতে পারবে? এটা বোধহয় শেখনি কি? তোমার মা বাবার চুলে তো এখনো পাকই ধরেনি। আচ্ছা মা, আচ্ছা, সে পরীক্ষা না হয় পরেই হবে। যাও, তুমি এখন যাও মা, যাও।
কি দিদি, কেমন মেয়ে দেখলে? আমার হেমন্তের জন্য কেমন যথার্থ মেয়ে খুঁজে পেয়েছি সেটা বলো। হ্যাঁ, সবই ভালো মিতু, খালি বয়সটা একটু কম। বয়স কম? দুর্গাচরণ বাবু, আপনার মেয়ের বয়স কত? আগে 12। 12 বছর বয়স, একেবারে যথার্থ। আমি তো আমার সামাজিক সমস্যার সমাধান গ্রন্থে লিখেইছি, আমাদের 51বর্তী পরিবারে বাল্য বিবাহ একটা চমৎকার প্রথা। কি নায়ক মশাই, ঠিক কিনা? ঠিক ঠিক, অতি চমৎকার প্রথা। আহ, নাইম মশাই, মোটেই চমৎকার প্রথা নয়, অতি জঘন্য প্রথা। এই হয়েছে এক সমস্যা। যবে থেকে ওই একটা বই বাজারে এসেছে তবে থেকে আমার দিদির মাথায় এই পোকাটা ঢুকেছে। কোন বই? আরে ওই যে কি জানো না, মাদার ইন্ডিয়া। হ্যাঁ, মাদার ইন্ডিয়া। এক মার্কিন লেখিকা, বুঝলেন, ক্যাথরিন মেয়ন। তিনি কদিন ভারত ভ্রমণ করে এই বইটা লিখেছেন, আর তাই নিয়ে ব্রিটিশরা একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। নাচানাচি? হ্যাঁ, বলছে ভারতীয়রা বর্বর, স্বশাসনের যোগ্যই না, কারণ ওই মাদার ইন্ডিয়া বইতে বাল্যবিবাহ, নারীদের সামাজিক অবস্থান, তাদের উপর অত্যাচার, ভারতীয় পুরুষদের যৌনাচার ও নারী নিপীড়নের কথা লেখা হয়েছে। বইটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ওতে খালি ভারতীয় সমাজের খারাপ দিকগুলোই দেখানো হয়েছে, কিন্তু কিছু কথা সত্যিও বটে। তাই শুধু ব্রিটিশরা নয়, ভারতীয়রাও বইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। গুরুত্ব দিয়ে দেখছেন মানে রবীন্দ্রনাথ, জওহরলাল, সুভাষচন্দ্র বসু সকলে এই বইয়ের তীব্র নিন্দা করেছেন। দীনবন্ধু পাল এর বিরুদ্ধে বই লিখেছেন। মহাত্মা গান্ধী বলেছেন এটা একটা নর্দমা পরিদর্শকের রিপোর্ট, যে খালি নোংরাই খুঁজেছে। হ্যাঁ, কিন্তু মহাত্মাজি এটাও স্বীকার করেছেন আমাদের সমাজে নোংরা আছে, আর সমাজ সংশোধনের মাধ্যমে সেসব নোংরা আমাদেরই পরিষ্কার করতে হবে, এবং এই বাল্যবিবাহ সেসব নোংরার সবচেয়ে বড় নোংরামি। আহা, কি মুশকিল! কোন মেম সাহেব কি বই লিখেছেন তার সাথে আমার মেয়ের বিয়ের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই দুর্গাচরণ বাবু। আপনার মেয়ে আমার পুত্রবধূ হিসেবে একেবারে যথার্থ। কেবল আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। হ্যাঁ বলুন, টাকা পয়সা আমাদের কত কি দিতে হবে? টাকা পয়সা? কি বলছেন? আমি বরপণ প্রথার একেবারে ঘোর বিরোধী। আমার সামাজিক সমস্যার সমাধান বইতে আমি এর তীব্র নিন্দা করেছি। মানে টাকা পয়সা আমাদের কিছুই দিতে হবে না? কানা করিও না। তাহলে কি একটা সত্যের কথা যেন বলছিলেন? হ্যাঁ, সত্য। আমি তো আগেই বলেছি আমি বাল্য বিবাহের প্রবল সমর্থক। অতি খারাপ প্রথা। হতে পারে, কিন্তু আমাদের সমাজে যতদিন এই 51বর্তী প্রথা থাকবে ততদিন বাল্য বিবাহ ছাড়া কোনো গতি নেই। কেবলমাত্র স্বামীটি তো নতুন বউয়ের পরিজন নয়, তাকে নতুন বাসায় এসে শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ, ভাত সকলের সাথে ঘরকন্না করতে হবে। সুতরাং ছোটবেলা থেকে বউটিকে ওই পরিবারের অন্তর্ভুক্ত করা খুবই জরুরি, যা একেবারে যথার্থ। ঠিক কিনা? ঠিক ঠিক, একেবারে যথার্থ। আহ, নাইম মশাই, আর এই বাল্য বিবাহের ফলে কি ঘটছে সমাজে? কালই সরোজিনী নাইডুর একটা চিঠি পেয়েছি। উনি লিখেছেন অতি অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে মেয়েরা হয় বাল্য বিধবায় রূপান্তরিত হচ্ছে, না হলে গর্ভধারণ ও মাতৃত্বের ভয়ানক অভিজ্ঞতার শিকার হচ্ছে।
আরে সেই জন্যই তো আমি আমার এই শর্তটার কথা বলছি। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মানে আমার শর্ত হচ্ছে রানীর সাথে আমার হেমন্তের বিয়ে হবে, কিন্তু যতদিন না মেয়ের বয়স 16 হচ্ছে স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে না। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ, একেই বলে সামাজিক সমস্যার সমাধান। ছেলের বয়স 24 আর মেয়ের বয়স 16। এটাই আমি আমার বইতে নির্দিষ্ট করে দিয়েছি, এর কোনো অন্যথা হবে না। ইয়ে মানে তাহলে তো খুবই মুশকিল। কিসের মুশকিল? না, আসলে আমাদের রানীর বয়স হবে 12। তাহলে কি 4 বছর সে শ্বশুর বাড়ি যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। সে যাবে, বাড়ির সবাইকে চিনবে, সবার সাথে মানিয়ে নেবে। এটাই তো আমি চাইছি। আর জামাইয়ের কি হবে? এই 4 বছর কি আমরা তাকে বাসায় আনতে পারবো না? নিশ্চয়ই আনবে। যখন চাইবে আমি তোমাদের জামাইকে এখানে পাঠিয়ে দেব। তাকে খাওয়াও দাওয়াও, আদর করো, যত্ন করো, কিন্তু ওই নিয়মটি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। পৃথিবীতে যাই ঘটুক, কপত কপতি একান্তে সাক্ষাৎ করতে পারবে না। হ্যাঁ, বউ থাকবে অন্দরে, ছেলে থাকবে বাহির মহলে। ব্যাস, সব সমস্যার সমাধান। কি দিদি, এমন সমাধান তোমার সরোজিনী নাইডু করতে পারতেন কি? এটা কোনো সমাধানই না। আগুনের সামনে ঘিয়ের ডিবে রাখলে যে কোনো সময়ে প্রলয় কাণ্ড ঘটবেই। কখনো না, আমি বেঁচে থাকতে তা হতেই দেব না। মেয়ে যখন আমার পছন্দ হয়েছে, হেমন্তের সাথে রানীর বিয়ে আমি দেবই। কি বেআই মশাই, আমার সব শর্তে আপনি রাজি তো? হ্যাঁ, মানে নিশ্চয়ই, অবশ্যই রাজি, কিন্তু রাজি? যথার্থ যথার্থ। তাহলে আগামী ফাল্গুন মাসে আমার ছেলে শ্রীমান হেমন্ত কুমার মিত্রের সাথে আপনার কন্যা শ্রীমতী নন্দরানী দাসীর শুভ বিবাহ সম্পন্ন হবে। কি রে হেমন্ত, বাড়ি শুদ্ধ লোক তোকে খুঁজছে, আর তুই কিনা একা একা ছাদে উঠে আকাশে তারা গুনছিস। বেশ করছি, তারা গুনছি। শোনো ছেলের কথা। উড়ি, আজ যে তোর ফুল সজ্জা। ফুলসজ্জা না ঘোড়ার ডিম। শুনলাম তোমরা নাকি সবাই সারা রাত থাকবে আমাদের ঘরে। থাকবই তো, তোর মায়ের যে সেরকমই হুকুম। মাসি, মাকে সবাই ভয় করে, কিন্তু তুমি তো ভয় পাও না। তুমি তো অনায়াসে তার মুখের ওপর যে কোনো কথা বলতে পারো। তাহলে তুমি একটু বলো না, আমার ফুলসজ্জাটা যাতে আর 5টা সাধারণ ফুলসজ্জার মতোই হয়। হিমু, এই অনুরোধটা তুই আমাকে করিস না, এটা আমি পারবো না। কেন পারবে না? মাসি, তোমার প্রাণে কি কোনো মায়া দয়া নেই? মায়া দয়া আছে বলেই তো পারবো না। শোন, আমি নিজে বাল্য বিবাহের শিকার। আমার বিয়ে হয়েছিল যখন, আমি তখন পুতুল খেলা ছাড়া আর কিচ্ছু জানতাম না। তখন একদিন হঠাৎ আমাকে সোনার গয়না লাল শাড়িতে মুড়ে একটা বয়স্ক লোকের হাতে তুলে দেওয়া হয়। এই ফুলসজ্জার রাতে সেই লোকটা আমার হাতের পুতুলটাকে ছুঁড়ে ফেলে আমাকেই তার খেলার পুতুল বানিয়ে ফেলে। মাসি,
কি যন্ত্রণা, কি যন্ত্রণা রে হিমু। দিনের পর দিন, মাসের পর মাস। শেষে বাবা এসে যখন দেখেন তার বড় মেয়ে পাথরের মতো স্থবির হয়ে গেছে, কাঁদে না, হাসে না, কথা বলে না, তখন তিনি অনেক টাকা গুনেগার দিয়ে আমাকে বাড়িতে নিয়ে যান, আমাকে লেখাপড়া শেখান, আমাকে মানুষ হয়ে ওঠার সুযোগ দেন। আমি জানি মাসি, বাল্য বিবাহ ভালো কথা নয়, কিন্তু আমি তো বলিনি আমার জন্য এখনই একটা বালিকা বধূ এনে দাও। আমি তো বেশ ছিলাম, আমার বন্ধু বান্ধব আর লেখাপড়া নিয়ে। তোমরাই তো আমার বিয়ে দিলে, আর এখন এমন এক হাস্যকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছ। আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি জানিস শিমু? ওই মেয়েটাকে প্রথম দেখেই আমার মায়া পড়ে গেছে। হ্যাঁ, আমারও মনে হয়েছিল আমরা এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে না নিলে দেখি হয়তো ওর বাবা মা অন্য কোনো ছেলের হাতে তুলে দেবে। কি জানি কার হাতে পড়বে, কেমন ভয়ানক কষ্ট তাকে পেতে হবে। এই সব সাত পাঁচ ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমি জানি আমরা না থাকলেও তুই তাকে কোনো কষ্ট দিবি না। কষ্ট? তার চোখে চোখ পড়তেই আমি যে তাকে বুঝেছি, আর বলতে হবে না। তাই তো বলছি, কষ্ট তো আমার, তাকে কাছে না পাবার কষ্ট। মাসি, তুমি মাকে গিয়ে বলে দাও লোক হাসাতে আমি এই ফুলসজ্জায় যাব না, তার থেকে এই ছাদ থেকেই লাফিয়ে। কে রে? হিমু নাকি? এই মা এসে গেছে। কি বলছিলি রে তুই? আমাকে কিছু বলছিলি? কই না তো বা, কিছু না তো। যা তাহলে, এখনই নিচে যা। সকলে তোর জন্য হাপিত্তেস করে বসে আছে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি আমি। একটি ছাড়া বাকি সমস্ত নিয়ম মেনে হেমন্ত কুমার ও নন্দরানীর ফুলসজ্জাটি হয়। বর ও বধূ সারা রাত সতৃষ্ণ নয়নে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তারপর ভোরের আলো ফুটলে বাড়ির মেয়েরা হেমন্তকে নিচে নিয়ে চলে যায়। এরপর নন্দরানী যে কটা দিন ও বাড়িতে ছিল আর সে বরের মুখ দেখতে পায়নি। যথার্থ, একেবারে যথার্থ ভাবে সব কিছু মিটে গেল। একেই বলে সামাজিক সমস্যার সমাধান। কি নায়ক মশাই, ঠিক কিনা? ঠিক ঠিক, সামাজিক সমস্যার সমাধান। হ্যাঁ রে চম্পা, দিদিকে তো দেখছি না। তোদের মাসিমণি কোথায় রে? ওই বাগানে একদল মুসলমান এসেছে, তাদের সাথে কথা বলছে। মুসলমান? চলুন তো নায়ক মশাই, দেখি কি ব্যাপার। আহা, কেঁদো না ফতেমা, এত কাঁদলে বলবে কি করে যে হয়েছে? আমার মাইয়া জানি মাইরা ফেলতে দিত নি, ওরা আমার মাইয়া জানি খুন কইরা ফেলছে। কারা খুন করেছে? আমার পাড়ার কাজী আর মসজিদের কিছু মোল্লা হুজুর, ওরাই আমার এই সর্বনাশ করলো দিদিমণি। সে কি, কিভাবে? 2 বছর আগে আমার স্বামীর ইন্তেকাল হয়, তারপর এক হুজুরের ভাই ওদের নিকাহ করতে চাইলো। বলো কি? আমি রাজি হই না দিদিমণি, আমি রাজি হই না। তখন তার নজর পড়লো আমার মাইয়াটার উপরে। আচ্ছা বদমাস তো। আমি কইলাম আমার মায়াটার বয়স এই 10 বার হয়েছে, এত ছোটবেলায় আমি বিয়া দিব না। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ।
তবু হুজুরা থামে না দিদি। কাজী সাহেব দিনে দিনে বাড়ি আইতে লাগলেন। হত আদালে মেয়ে বড় হইছে, বিয়া না দিলে গুনাহ হইব। আত্মীয়রা তো আগে হইতেই ওদের কথা শোনে। শেষে তারা আমারে কইল, রাজি না হইলে মাইয়া সহ ঘর ছাড়ো। উপায় পাইলাম না দিদিমণি, দিলাম বিয়া। আর ওইটাই আমার কাল হইল গো। কি ব্যাপার কি দিদি, এই মেয়েটা এমন কাঁদছে কেন? সাংঘাতিক ব্যাপার মিতু। দাঁড়া, আগে পুরোটা শুনি। হ্যাঁ বলো ফতেমা, তারপর কি হলো? বিয়ার 3 মাসের মধ্যে আয়েশা গর্ভবতী হইয়া পড়ল। তখন মাইয়াটার বয়স মাত্র 11। সময় মতো প্রসব হইতে গেল। তখন ও মারা গেল। ও মারা গেল। আমার আয়েশা ফেলল না গো। আহারি, কেঁদো না ফতেমা, কেঁদো না। মারা তো যাবেই। 11 বছরের শরীর কি প্রসবের জন্য তৈরি হয় নাকি? তবু তোদের চোখ খুলছে না। যে ইংরেজ সরকার তোকে রায় সাহেব বা খেতাব দিয়েছে, তাদের বলতে পারছিস না এ ব্যাপারে কিছু করতে? আরে আমার বইটা মানলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। অমন আজগুবি বই কে মানে? আজগুবি? হ্যাঁ আজগুবি। গত 2 বছরে 2000 কপি বিক্রি হয়েছে, আর তার মধ্যে 1500 কপি তুই নিজেই কিনেছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরের লোকের সামনে এত কথা বলার দরকার নেই। শোনো ফতেমা, আমি থানায় যাব, দোষীরা যাতে শাস্তি পায় অবশ্যই দেখবি। পুলিশ কিছু করবো না দিদিমণি? ওরা কাজী সাহেবের কিচ্ছু বলে না? ওরা তো খোলা মুখে কয়েন, মেয়ের বয়স যাই হোক, বিয়ার পর যদি স্বামী সহবাস করে শরীয়তে তাতে কোনো দোষ নাই। ঠিক আছে, কেঁদো না। হয়তো আয়েশা আর ফিরবে না, কিন্তু আমরাও চুপ করে থাকবো না ফতেমা। নারী কল্যাণ সভায় আমি ওর কথা তুলবো, যাতে হিন্দু মুসলমান উভয় সমাজেই মেয়েদের এমন ভাবে বলি দেওয়া চিরতরে বন্ধ হয়। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বাল্য বিবাহ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আইন চাই, ন্যায় চাই, মেয়েদের বাঁচার অধিকার চাই। আইন চাই, ন্যায় চাই, মেয়েদের বাঁচার অধিকার চাই। বাপরে, এ যে দেখি ঘর কলিকার। তাই না তাই, মেয়েদের মিছে এমন জিনিস বাপ 14 পুরুষের দেখিনি। এরা কারা জানো? এরা হচ্ছে সব অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের সদস্য। কালে কালে কত কি দেখবো। তার সাথে নারী বন্ধু সমাজ, ব্রাহ্ম মহিলা সমাজও রয়েছে। এসব হচ্ছে ইংরেজি শিক্ষার কুফল, যত পাশ্চাত্য সংস্কৃতির আমদানি। আরে ওই দেখো, আমাদের দুর্গাচরণ বাজার করে বাড়ি ফিরছে। আরে তাই তো, শুনেছি বিয়ের পর 15 দিন কাটতে না কাটতেই রায় সাহেবা পুত্রবধূকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমিও তাই শুনেছি। বড় গোলমেলে ব্যাপার, কি জানি কি হয়েছে। আরে নতুন করে তো কিছু হয়নি, জানোই তো রানীর বয়স যতদিন না 16 হচ্ছে, ওদের দাম্পত্য জীবন এমন ভাবেই চলবে। ছি 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 ছি, এটা কি চলা বলে নাকি? এটা তো বিড়ালের সামনে মাছ রেখে তাকে বেঁধে রাখা, বাঘের সামনে ছাগল রেখে তাকে খাঁচায় বন্দি করে রাখা। থাক থাক, তোমাকে আর উপমা দিতে হবে না। 100 বার দেব। ছি 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 ছি, এমন সত্যি কেউ রাজি হয়? রাজি না হয়ে কি করব? এত ভালো পাত্র ছেড়ে দেব? আমি কোনো কথা জানি না, তুমি সামনের মাসেই জামাইকে আনার ব্যবস্থা করো। না না, তা হয় না। কেন হয় না? কেন? জামাইকে সকালে এনে বিকেলে ফেরত পাঠাতেই পারি,
কিন্তু তার ভিতরে বর বউয়ের যে একান্তে সাক্ষাৎ ঘটেনি তার রায় সাহেবার কাছে প্রমাণ করব কি করে? আমি সাক্ষী দেব। তুমি তুমি সাক্ষী দিলে তো বলবে চোরের সাক্ষী গাঁট কাটা। না না না, জামাই ষষ্ঠী আসুক, তার আগে কিছু হবে না। হয়েছে, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। কি আবার হলো দিদি? মেহের বাই টাটা আমাকে এই চিঠি পাঠিয়েছে। মেহের ভাই টাটা? তিনি আবার কে? ওহ, তুই দেশের কোনো খবরই রাখিস না মিতু। মেহের বাই টাটা হচ্ছে টাটা স্টিলের মালিক জামশেদজি টাটার পুত্রবধূ। যেমন সুন্দরী তেমন সর্বগুণ সম্পন্ন এক নারী। ও, ওই যিনি গলায় মস্ত বড় একটা হিরে পরে ঘুরে বেড়ান? আহ মিতু, গয়না কারো পরিচয় হতে পারে না। উনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ফেমিনিস্ট, বুঝলি? লিউকোমিয়ায় ভুগছেন, কিন্তু এর মধ্যেও বাল্যবিবাহ বন্ধ করার জন্য ভয়ানক ক্যাম্পেইন করে চলেছেন। যথার্থ। তা কি লিখেছেন তিনি? আজমিরের হরবিলাস সারদা নামের এক পণ্ডিত আইনসভার সদস্য, তিনি বাল্যবিবাহ প্রতিরোধের বিল এনেছেন। এবার আর সরকার চুপ করে থাকতে পারবে না। আরে, ওনার কাছে আমার সামাজিক সমস্যার সমাধান বইটা পাঠা না একবার, দেখবি বইটা পড়ে উনি মুগ্ধ হয়ে যাবেন। বুঝবেন, এর জন্য আইন প্রণয়ন করার কোনো দরকারই নেই। নিজেরা ব্যাপারটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করলে আর কোনো সমস্যা থাকবে না। মিতু, তোর বই দিয়ে কিচ্ছু হবে না। আমাদের কড়া আইন দরকার, আর সেটাই হরবিলাস সারদা করার চেষ্টা করছেন। আর আমরাও ওনাকে পূর্ণ সমর্থন জানাই। জয় মা কালী। মানছি না, মানছি না, সারদা বিল মানছি না। মানছি না, মানছি না, সারদা বিল মানছি না। হিন্দুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দাও, রুখে দাও, রুখে দাও। ভাই সকল, আজ আমাদের ধর্ম ও সংস্কৃতি বিপন্ন। ইংরেজদের মদতে কিছু তথাকথিত সংস্কারক আমাদের ঘরের মেয়েদের আইনের জালে বাঁধতে চাইছে। বলছে 16 বছরের আগে মেয়েদের বিয়ে হবে না। বলুন ভাই, মনুস্মৃতিতে এমন বাধা কোথায় আছে? বরং সেখানে বলা আছে যৌবনের আগেই বিবাহ। এটাই আমাদের ধর্মীয় কর্তব্য। আজ যদি আমরা এ আইন মানি, কাল হয়তো বলবে মেয়েদেরও পুজো করার অধিকার রয়েছে। হয়তো বলবে তারাও পৈতৃক সম্পত্তির সমান ভাগীদার। তাই আজই আমাদের গর্জে উঠতে হবে। হিন্দুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দাও, রুখে দাও, রুখে দাও। হিন্দুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দাও, রুখে দাও, রুখে দাও। কালী মহাকালী, জয় কালী, জয় মা কালী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শরীয়তে হস্তক্ষেপ চলবে না, চলবে না, চলবে না। ইসলাম हमारा धर्म है, সারদা বিল খারাপ হয়। ভাইয়েরা, আজ আমাদের ইমানের পরীক্ষা। এই বিল আমাদের শরীয়তের অবমাননা। কুরআনে লেখা আছে বালেগ হইলেই নিকাহ হালাল। মেয়েদের বিয়ের বয়স কি আল্লাহ ঠিক করবেন না ব্রিটিশ পার্লামেন্ট? আজ যদি আমরা চুপ থাকি, কাল ওরা বলবে 4 বিবাহ বাতিল, তালাক হারাম, ইদ্যতের নিয়ম মুছে ফেল। তাহলে কি আমরা আমাদের শরীয়তি আইন টিকিয়ে দেব? কোনো না, শরীয়তের অপমান মানছি না, মানছি না, মানব না। সারদা বিল দূর হটো, দূর হটো, দূর হটো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কাঁদছিস কেন? আমরা কোথায় যাচ্ছি তুমি বলছো না কেন মা? তোর মামার বাড়ি যাচ্ছি। হঠাৎ মামা বাড়ি যাচ্ছি কেন? উফ, তোর প্রশ্নের যেন আর শেষ নেই। পরশু তো জামাই ষষ্ঠী, ওনার আসার কথা, তার আগে আমায় মামা বাড়ি পাঠিয়ে দিচ্ছ কেন? কারণ তখন তোকে বাড়ি রাখা যাবে না। কেন যাবে না? আমি তো ওনার সঙ্গে থাকবো না, শুধু একটু দূর থেকে দেখবো। কি জ্বালাতন রে বাবা, এত যুক্তি! তুই কি ভাবিস এইসব কথা আমি তোর বাবাকে বলিনি? বলেছো? 100 বার বলেছি, কিন্তু তোর বাবার ভয় রায় সাহেবা যদি সন্দেহ করে। সন্দেহ করবেন কেন? আমরা কি চোর নাকি? সেই কথা আমিও বলেছি রে মা, তবে উনি আমার কথা কানেই তোলেন না। তাহলে কি হবে মা? আমার যে ওনাকে দেখতে খুব ইচ্ছা করে। সে তো হবেই, দাঁড়া আর কদিন, আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? এমন কিছু যাতে তোরা একটু গল্প টল্প করতে পারিস। সত্যি? তুমি পারবে মা? চেষ্টা তো করবোই রে। আচ্ছা, ওই যে কালীঘাট এলি, এবার চোখের জল মুছে ফেল মা, মামার বাড়ি এখনই এসে পড়বে। ঠিক আছে মা, আমি তাহলে অপেক্ষাই করব। চাতক প্রায় অহর নিশি, যে আছি কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মাসিমণি, কি রে হিমু? আমাকে কোনো প্রকাশকের ঠিকানা দিতে পারো? প্রকাশক? প্রকাশকের ঠিকানা দিয়ে তুই কি করবি? বই ছাপ। বই ছাপবি? কার বই? আমার। তোর বই? আরে পাগল, বই ছাপতে গেলে আগে যে কিছু লিখতে হয় তা জানিস? লিখেছি তো। কে লিখেছিস? এই লিখে লিখে এই খাতাটা ভরিয়ে ফেলেছি। তাই নাকি? বই দেখি কি লিখেছিস। সে আমি দেখাবো। দেখাবি না? তাহলে আমিও প্রকাশকের ঠিকানা দেব না। মাসিমণি, তোমার পায়ে পড়ি, এমন করো না। হুম, লেখা না দেখালে কিছুই হবে না। আচ্ছা বেশ, কিন্তু কথা দাও, তুমি হাসবে না, কাউকে বলবে না। ঠিক আছে, হাসবো না, কাউকে বলবো না। এবার দে দেখি কি তোর গোপন লেখা। এ কি রে, এ তো মনে হচ্ছে কবিতা। কবিতাই তো। কেন, সবাইকে বুঝি মায়ের মতো সামাজিক সমস্যার সমাধান লিখতে হবে? না না, তা কেন? দাঁড়া দাঁড়া, প্রথম কবিতাটা আগে পড়ি। প্রখর জ্যৈষ্ঠের রোদ্দুর, আমার হৃদয় আজ চুরচুর। তুই তো জাত কবি রে, তোর যে এমন প্রতিভা তাকে জানতো। মাসিমণি, মাসিমণি, ভালো হচ্ছে না কিন্তু। তুমি কিন্তু বলেছিলে হাসবে না। আচ্ছা আচ্ছা, আর হাসবি না। শোন শোন বাবা, এগুলো কেউ ছাপবে কিনা জানি না, কিন্তু তুই তো তোর মনের কথাগুলো সুন্দরভাবে ব্যক্ত করেছিস। দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। তোর মাকে বলছি তোর বউকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসতে। সত্যি মাসিমণি? সত্যি বলছো? মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের
শানে আমার মনের মানুষের এসো মা এসো। দিদি, হিমু কোথায়? দেখো ও যেন একদম উপরে না যায়। তোর অত কড়া হওয়ার দরকার নেই, ওর যথেষ্ট বুদ্ধি শুদ্ধি রয়েছে। প্রশ্রয় দিও না বলে দিচ্ছি। মেয়ের বয়স সবে 13 হয়েছে, দিল্লি এখনো বহু দূর। চলো মা, চলো ওপরে চলো। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বধূ আজ এসেছে আমার ঘরে, আমার আর তর নাহি সরে। কখন দেখিব সেই চাঁদ মুখখানি, আমাকে দেখে সে হাসিবে নিশ্চিত জানি। বিরে হিমু, খাতা দেখে বিড়বিড় করে কি পড়ছিস? ওই কিছু না তোমা। কিছু না? তাহলে আগে বল, তুই এই দোতলায় কি করছিস? মানে এটা তো আমার ঘর, আমি আমার ঘরে থাকতে পারবো না। না, যতদিন বৌমা আছে ততদিন তুই নিচেই থাকবি, একদম উপরে আসবি না। আহা, তা কেন? না রে হিমু, তুই দিনে 4 বার উপরে আসবি। সকালে জলখাবারের সময়, দুপুরে মধ্যাহ্নভোজের সময়, বিকেলে টিফিনের সময়, আর রাতে রাতের বেলা নট এলাও। রাতের খাবার ওকে নিচেই পাঠিয়ে দেওয়া হবে। হিমু, তাড়াতাড়ি বই খাতা জামা কাপড় গুছিয়ে নিচে চলে যা। আমি যেন ফিরে এসে আর না দেখি তোকে। মাসিমণি, আমার মায়ের থেকে নির্দয় মা তুমি আর দেখেছো? রামচন্দ্র 14 বছর বনবাসে গেছিলেন, আর তুই 3টে বছর অপেক্ষা করতে পারবি না? যদি আমার সীতা আমার সাথে থাকে, আমি আজীবনের জন্য বনবাসে যেতে রাজি আছি। ওহ, যা হবার নয় তাই নিয়ে তুই জেদ করে চলেছিস। নে নে, জামা কাপড় সব গুছিয়ে নিয়ে নিচে চল। আয় রে কপাল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। ওরে চম্পা, দাদা বাবুকে নিচে থেকে ডেকে আন, বল জল খাবার খেয়ে যেতে। এই তো যাচ্ছি কর্তামা। শোনো বৌদিদি, আমার সাথে এসো। আরে এসো এসো, ভয় নেই। এখানে এই থামটার আড়ালে দাঁড়াও। কিন্তু আরে এখন দাদা বাবু ছাড়া আর কেউ সিঁড়িতে আসবে না। ভয় পেও না, আমি ছুটতে গিয়ে দাদা বাবুকে পাঠিয়ে দিচ্ছি। ওরে বাবা, ধরা পড়ে গেলে কি হবে? জয় গুরু, জয় গুরু, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা ভবতারিণী। কখন দেখিব সেই চাঁদ মুখখানি, আমাকে দেখে সে হাসিবে নিশ্চিত জানি। এ কি রানী তুমি? চুপ চুপ, কে রে? হিমু নাকি? কার সাথে কথা বলছিস? কারো সাথে না মা, নিজের মনেই কথা বলছি। পাগল হয়ে গেলি নাকি? আয় আয়, তাড়াতাড়ি আয়। আসছি আমি, আসছি। হ্যাঁ, এ কি? আমার হাত ছুঁয়ে জেনেছে? না না, ছুঁইনি ছুঁইনি, এমনি এমনি লেগে গেছি। আচ্ছা, আসছি আসছি আমি। আচ্ছা, কি বৌদিদি, কথা হলো? উনি উনি কি উনি? উনি না ভারী দুষ্টু।
আলোক প্রায় অহর্নিশি যে আছি কালো শশী হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সকাল সকাল সুযোগ পেয়েই দিলাম ছুঁয়ে হাতখানি তার, সঙ্গে সঙ্গে রক্ত প্লাবনে ঝনঝনিয়ে বাজলো সে তার। কি হয়েছে? হাত ছুঁয়েছিস তুই? এ কি মা, তুমি এ ঘরে কেন? কার হাত ছুঁয়েছিস? বল বল শিগগিরি। কারো না মা, কারো হাত ছুঁইনি। হাতে এটা কি তোর? দেখি দেখি, দে বলছি। এ কি, খাতাটা নিয়ে কেন? দাও দাও, আমাকে দিয়ে দাও। চুপ কর, এগুলো কি? রয়েছি একা একা, কবে পাবো প্রিয়ার দেখা? কি লিখেছিস এইসব ছাইপাস? আমি না, আমি লিখিনি। আবার মিথ্যে কথা। দেখতে পাচ্ছি তোর হাতের লেখা, এমন বানান ভুল আর কোন গর্ধব করে? ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। এবারের মতো ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কবিতা লিখবো না। প্রতিজ্ঞা করছে? অসভ্য বাঁদর ছেলে। এই যে দিদি, তুমি জানো হিমু বৌমার হাত ছুঁয়েছে? তাই নাকি? তা ছুঁয়েছে তো কি হয়েছে? শখ করে ছেলের বিয়ে দেবে আর বউকে তার কাছে ঘেঁষতে দেবে না, এ কখনো হয়? কেন হবে না? খুব হয়। কিভাবে হয় দেখাচ্ছি আমি। নায়েব মশাই, নায়েব মশাই, আজ্ঞে রায় সাহেবা। গাড়ি বের করতে বলুন। আমি এখনই বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেব। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে। জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ও কি নন্দলা, ওখানে কার কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে? এক পশ্চাতে হরবিলাস সারদা ওই দিনে বাল্য বিবাহ নিয়ন্ত্রণের বিলটা এনেছে। পুতুল পুড়িয়ে কি হবে? আসল লোকটাকে ধরতে পারছে না। শুনছি এই ভয় নাকি পুলিশ নিয়ে ঘুরছে। পুলিশ নিয়ে? বাবা, ইংরেজদের তাহলে ভালোই তেল দেয়। পার্টির সাপোর্টও আছে নাকি? এই যেমন পণ্ডিত নেহেরুই তো এই বিলের একজন প্রধান সমর্থক, তবে মদন মোহন মালব্যর মতো কেউ কেউ এই বিলের বিরোধিতাও করছে। তাই নাকি? আরে শুনছি উনিও বাল্য বিবাহের বিরোধী, কিন্তু এ ব্যাপারে রাষ্ট্রীয় হস্তক্ষেপ উনি চাইছেন। তা কি মনে হয় এই বিল কি পাস হবে? হতেও পারে। নারীবাদী সংগঠনগুলো যেভাবে কোমর বেঁধে নেমেছে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মেয়ের মৃত্যু অনেক হয়েছে, আর নয়, আর নয়।
দেশটা আর বাসযোগ্য থাকবে বলে মনে হচ্ছে না। চলো চলো, তোমার বাসায় গিয়ে এক হাত ব্রিজ খেলা যাক। মৃত্যু অনেক সয়েছি, ছোট বয়সে বিয়ে নয়, জীবনাতে মৃত্যু নয়, গিন্নি, বয়সে বিয়ে নয়, বাজার কত এনেছি দেখো। গোবিন্দভোগ চাল এনেছো তো? কাজু কিশমিশ? আজ আমার রানীর জন্মদিন, মেয়ে আমার 14তে পা দেবে, আর আমি ওসব আনবো না? খুব ভালো করে গরম মশলা ছড়িয়ে পায়েসটা রাঁধবে, বুঝলে? ও বাড়ি থেকে রায়সাবে এত মিষ্টি পাঠিয়েছে, কতকে খাবে সেটাই বুঝছি না। আরে পাড়া প্রতিবেশীকে বিলিয়ে দেব। আজ কি কি রাঁধবে শুনে নাও। ছানার পুর দিয়ে পদ্ম লুচি, বেগুন ভাজা, পোলাও, চাপড় ঘন্ট, চুনো মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা, মাংসের কালিয়া। থামো থামো, কে খাবে এত সব? রানী তো কোনো খাবারই আর রুচি নেই। জামাই যদি আসতো তবু কথা ছিল। আরে জামাইয়ের সামনে এক্সাম, সেই জন্যে রায় সাহেবা পাঠাচ্ছেন। আমি বলি কি, তুমি একবার রায় সাহেবার সঙ্গে কথা বলো। মেয়ে ঋতুমতি হয়েছে, 14 বছর বয়স হয়ে গেল, আর তো কোনো ভয় নেই, তাই না? ওরে বাবা, আমি এসব বলতে পারবো না। ওনার যা মেজাজ, কখন কি করে বসেন কোনো ঠিক নেই। বেশ, তাহলে যা করার আমি করব। মা হয়ে আমি আর মেয়েটার দুঃখ দেখতে পাচ্ছি না। হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এই যে, আপনার নাম কি হেমন্ত কুমার মিত্র? হ্যাঁ। আপনার নামে একটা চিঠি এসেছে। চিঠি? কলেজে আমার নামে কে চিঠি পাঠাবে? আগে তা তো জানি না। এই যে নিন, নমস্কার। আশ্চর্য কাণ্ড, কলেজে যে কোনো ছাত্রের নামে চিঠি আসে তা তো জানতাম না। হাতের লেখাটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার লেখা। কলেজে চিঠি পাঠিয়েছে, তাও কোনো মহিলা। যাকে খুলেই দেখি কে কি লিখেছে। কল্যাণ পরেশু হেমন্ত, আমি তোমার শ্বশ্রু মাতা। খুব বিপদে পড়িয়া তোমাকে এই পত্র লিখিতেছি। আমার মাতা শিশিরকণা দেবী অসুস্থ থাকায় তোমাদিগের বিবাহ বাসরে যাইতে পারেন নাই। উনি তোমাকে খুবই দেখিতে ইচ্ছা করেন। ইতিমধ্যে তুমি সময় পাইলে একটিবার রানীর মাতুল গিয়ে আসুন, উনি খুব খুশি হবেন। এখানে সেই বাড়ির ঠিকানা দিয়া দিলাম। কালীঘাট মন্দিরে একেবারে কাছেই রানীর মাতুল গৃহ। ইতি আশীর্বাদিকা উষারানী দেবী। পুনশ্চ 2 দিন হইল আমি ও রানী এই বাড়িতেই আসিয়াছি। সম্ভবত আরো দিন 10 এখানেই থাকিব। রানী সেখানে আছে? মানে যদি যাই তার সাথে আবার দেখা হবে? কালই যাব আমি। না না, এখন তো সবে 3টে বাজে। আজই যাব। হ্যাঁ হ্যাঁ, আজই যাব আমি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে। এসো বাবা জীবন, এসো এসো। আরে থাক থাক, প্রণাম করতে হবে না। না না, তা বললে কি হয়? বেঁচে থাকো বাবা, সুখে থাকো। আচ্ছা তুমি একটু বসো, আমি আমার
মাকে ডেকে আনছি। মাকে ডেকে আনবে? আমি কি এখানে ওনাকে দেখতে এসেছি নাকি? ওহ, কি জানি দেখা হবে কি হবে না। আরে, নুপুরের শব্দ। শাশুড়ি মা তো নুপুর পড়েন না। এই যে আমি এসে পড়েছি বাবা জীবন। তবে আমার মায়ের কোমরে ব্যথাটা খুব বেড়েছে, উনি আসতে পারছেন না। আসতে পারবেন না? না, খুব খারাপ লাগছে জানো। তবে তুমি যদি অন্য কারোর সাথে দেখা করতে চাও তাহলে আমি সে ব্যবস্থা করতে পারি। আর কারো সাথে মানে? আর কারোর সাথে মানে এই এনার সাথে। কিরে, আয় হতভাগী, বেরিয়ে আয় দরজার আড়াল থেকে। মা, এখন একেবারে লজ্জায় মুখ তুলতে পারছে না। এদিকে 2 বছর ধরে আমাকে জ্বালিয়ে মারছে। নে, কত গল্প করবি কর, আমি জামাই বাবার জন্য লুচি ভাজতে চললাম। তুমি রোজ এসো বাবা জীবন, এ বাড়িতে কোনো নিষেধ নেই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। কি? তুই ফেল করেছিস? হ্যাঁ, মানে দিনের পর দিন কলেজ থেকে রাত করে বাড়ি ফিরছিস, কিছু বললেই বলছিস এক্সট্রা ক্লাস করছিলি। এত এক্সট্রা ক্লাস করে শেষে কিনা ফেল? আয় ভগবান, লোকে কি বলবে এখন? লোকে কি বলবে সেটা পরে ভাবলেও চলবে, আগে দেখা দরকার ফেল করলো কেন। ঠিক ঠিক, যথার্থ। কেন ফেল করলি সেটা আগে বল। হিমু, আমার দিকে তাকা। তুই তো বাবা পড়াশোনায় চিরকাল ভালো ছিলি, হঠাৎ এবার কি হলো? জানি না মাসিমণি, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। মনে রাখিস, আমি রায় সাহেবা মাতঙ্গিনী মিত্র। তুই যদি চলিস ডালে ডালে, আমি তাহলে চলি পাতায় পাতায়। মানে? মানে কাল থেকে তুই হোস্টেলে থেকে পড়াশোনা করবি। বাড়িতে তোর পড়ায় মন বসছে না। হোস্টেলে যাব? রাতে বাড়ি ফিরতে হবে না? না, ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে কালই আমি হোস্টেলে ভর্তি হয়ে যাব। আসছি আমি, আসছি মাসিমণি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। এ কি বাবা জীবন, তুমি আজ এ বাড়ি এলে যে? কেন মামনি? আমি তো প্রায় রোজই আসি। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আজ তো রানী এখানে নেই। নেই? না, নেই। নেই তো কোথায় গেছে? ও মা, তুমি জানো না, তোমার মা তো আজ সকালেই তাকে তোমাদের বাড়ি নিয়ে গেলে। আমাদের বাড়ি? হ্যাঁ, তোমাদের বাড়ি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যে আমাকে হোস্টেলে পাঠানো হয়েছে। ঠিক আছে, আমিও দেখছি কে চলে ডালে ডালে আর কে চলে পাতায় পাতায়। সারদা কি জয়, মেহেরবাই টাটা কি জয়, মৃণালিনী সেন কি জয়, সরোজিনী নাইডু কি জয়। মিতু, মিতু, কি হয়েছে দিদি? সারদাই পাশ হয়ে গেছে। সরকার অবশেষে আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। কি বলা হয়েছে সেই আইনে? বিয়ের বয়স ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম 18 আর মেয়েদের বয়স 14। সে কি, মেয়েদের ন্যূনতম বয়স 16 শুনেছিলাম যে? সামাজিক চাপে সরকার 2 বছর কমিয়ে 14 করেছে, কিন্তু এটাও একটা বিশাল জয়।
ভারতবর্ষে এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মেয়েদের বিয়ের বয়সের ন্যূনতম সীমা নির্ধারণ করা হলো। আজ এক আনন্দের দিন মিতু, প্রাণ খুলে আনন্দ করার দিন। কিন্তু আমার সামাজিক সমস্যার সমাধান বইটার যে আর কোনো মূল্য থাকলো না। সরকার যেখানে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে, সেখানে আমার কথা আর কে শুনবে? মা, দেখি হেমন্ত, তুই এখানে? আমি আর হোস্টেলে থাকতে পারছি না মা। কেন রে হিমু, কি হয়েছে? বড্ড মশা মাসিমণি, আমার ম্যালেরিয়া হয়ে যাবে। সর্বনাশ! না না বাবা, তোকে আর হোস্টেলে থাকতে হবে না, তুই বাড়ি ফির। অসম্ভব। যতদিন না পাস করছে ওকে হোস্টেলেই থাকতে হবে। কিন্তু মা, মশা। নায়েব মশাই, আজকে রায় সাহেবা, কলকাতা কর্পোরেশনে চলে যান। মেয়রকে আমার নাম করে বলবেন এখনই যেন হেমন্তর হোস্টেলে 50টা কামান পাঠায়। হ্যাঁ, কামান থেকে আমি সব মশা ভাগিয়ে দেব। কিন্তু মা, আবার কি? হোস্টেলে যে নতুন কুড়ে বামুনটা এসেছে, তার খাবার মুখে তোলা যায় না। আমি না খেয়ে দুর্বল হয়ে পড়বো। নায়েব মশাই, কাল থেকে হেমন্তর 4 বেলার খাবার বাড়ি থেকে যাবে, ব্যবস্থা করুন। আর কিছু? না মানে, যাও এবার। এটা অন্যায় কথা মিতু। আমাদের বউয়ের বয়স 14, হেমন্তর 19। সারদা আইন যখন পাশ হয়ে গেছে, তখন ওদের এবার একসাথে থাকতে দেওয়া উচিত। কখনো না। সারদা আইন গোটা দেশে চালু হতে পারে, কিন্তু আমার বাড়িতে রায় সাহেবার আইনই চলবে। ছেলের বয়স 24, মেয়ের বয়স 16। অর্থাৎ এখনো 5 বছর ওদের অপেক্ষা করতে হবে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বৌদিদি, কি একটা আইন পাশ হয়েছে, তাতে নাকি তোমার আর দাদা বাবুর একসাথে থাকায় আর কোনো বাধা নেই। সে আইন তো বাইরের লোকেদের জন্য চম্পা দিদি, এই বাড়িতে ওই আইনের কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? মাসিমণি। চম্পা, আমাদের একটা দড়ির মই আছে না? হ্যাঁ মাসিমণি, আছে তো। ওটা লাগবে। দড়ির মই দিয়ে কি হবে মাসিমণি? নাটক হবে, রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েট? হ্যাঁ, রোমিও জুলিয়েট। চম্পা, তুই রাতের খাওয়া হয়ে গেলে ওই দড়ির মইটা এই ঘরের বারান্দা থেকে ঝুলিয়ে দিতে পারবি? হ্যাঁ পারবো মাসিমণি। বৌমা, আমি হিমুকে বলে দিয়েছি, রাত 11টায় যখন সবাই ঘুমিয়ে পড়বে, ও যেন পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। তারপর চুপি চুপি যেন তোমার ঘরের নিচে আসে আর মই পেয়ে উপরে উঠে আসে। হ্যাঁ, তুমি দরজাটা বুঝিয়ে রাখবে, নকল লাগাবে না, যাতে দরজা খুলে হিমু সহজেই ঘরে ঢুকে আসতে পারে। কি সব বলছো মাসিমণি? ভয় যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একে বলে যেমন কুকুর তেমন মুগুর। গোটা দেশে একটা আইন পাস হয়ে গেল, কিন্তু তিনি তা মানবেন না। তিনি যদি আমাদের আইন না মানে, আমরাই বা তার আইন মানব কেন? কিন্তু মাসিমণি, যদি সব ধরা পড়ে যায়? কিচ্ছু হবে না, কেউ ধরা পড়বে না। রাত 11টায় আমি নিজে থাকবো বাগানে, বুঝেছিস? অন্ধকারে, ঝোপের আড়ালে। আচ্ছা, আমি এখন যাচ্ছি। চম্পা, মইটা বারান্দার থামে শক্ত
করে বাঁধবি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মাসিমণি। কি হবে গো চম্পা দিদি, আমার বুকের ভিতর যে উথাল পাতাল করছে। হবে গো হবে, যা হবে খুব ভালো হবে। চাতক প্রায় অহর্নিশে যে আছি কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওরে বাবা, একেবারে ঘুটঘুটে অন্ধকার। যা, বাড়ির কাছাকাছি এসে গেছি। ওই তো আমাদের বাড়ির পাঁচিল। আর একটু এগোলেই জামরুল গাছটা পেয়ে যাব। এই রে চৌকিদার, এখানে লুকিয়ে পড়ি। হোশিয়ার ভাই সাহেব, হোশিয়ার, চৌকিদার হো। বাবা, খুব জোর বেঁচেছি। এই তো জামরুল গাছটা, ডাল বেয়ে এবার উঠে যায়। এই রে, আবার কি আসছে? মদ খেয়েছি, বেশ খেয়েছি, আবার খাবো। আরে কিসের শব্দ? জামরুল পড়লো নাকি? দেখি না তো, কিছু তো দেখতে পাচ্ছি না। দেখি তো গাছে জামরুল আছে কিনা। আরে ওরে পাওয়ারি চোর, ওরে পাওয়ারি চোর, 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 চোর। अरे कौन है? क्या हुआ है? एक तो चोर चौकीदार जी। कौन है चोर? ओए वहाँ मिट्टी रुपए का पजील में बैठा है, बैठ के जामुन खाता है। क्या? अच्छा देखता है। चौकीदार हो। ওরে বাবা, চৌকিদার আসছে, আর কোনো উপায় নেই, লাফিয়েই বাগানে নামতে হবে। ওরে বাবা রে, পায়ে কি লাগলো রে। ধুতিটাও খুলে গেছে, ওই যে ডালে আটকে রয়েছে। হিমু, হিমু, এদিকে আয়। মাসিমণি, আমার ধুতি। আরে ধুতির কথা ভুলে যা, ফুটবল খেলার প্যান্ট তো পরে আছি। চল চল, ওই যে বৌমার ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে, ওই দিকে চল। दरवान जी, क्या रे चौकीदार, क्या हुआ? तुम लोगों को बगीचा में एक चोर घुसा है। क्या? कहाँ है चोर? कहाँ कहाँ? यही कहीं होगा। इस जमरूल का पेड़ से हम उसे कूदते हुए देखा। वो क्या है? वो क्या है? दरवान जी, लंठन जरा ऊंचा करना। अरे ये तो धोती है, चोर कहाँ गया? क्या हुआ महावीर सिंह? बागीचा में चोर घुसा है माताजी। क्या? राय साहेबा मातंगिनी मित्र का बागीचा में चोर? पकड़ो पकड़ो। ও মাসিমণি, কি হবে এখন? সব দারোয়ানরাই যে এসে গেছে। ঘাবড়াস না, বৌমার বারান্দাটা তো ওই সামনে। ছুটে গিয়ে দড়ি ধরে উপরে উঠে। যাবো? হ্যাঁ হ্যাঁ যা। যাই তাহলে। দুগ্গা দুগ্গা। वहाँ वह चोर भागता है, वहाँ वहाँ। তবে রে বেটা, দেখাচ্ছি মজা। अरे बाप रे बाप, जान गई रे बाप। क्या हुआ महावीर सिंह? माता जी, पत्थर से चोर हमारा माथा फोड़ दिया। अच्छा ठहरो, हम बंदूक पार करता है, देखता है वो कत बड़ चोर है। আরে কি করছিস হেমন্ত? মুইটা ধরে হাঁ করে কি দেখছিস? উঠে যা, উপরে উঠে যা। अरे अरे चोर मोई बाइक के ऊपर उठता है। अरे घुस गया चोर, बौरानी का घर में घुस गया। चलो चलो सब अंदर चलो, ऊपर जाके चोर को पकड़ना होगा। चलो चलो सबाई चलो, पकड़ो पकड़ो। কোথায়?
চোর। আরে বৌমা যে মেঝেতে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। আরে এত ভিড় কেন? কি হয়েছে? বিছানাতে তাহলে চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে? এই কেউ চাদরটা সরাও, আমি বন্দুক তাক করতে হয়। না না, আমি দেখছি। দেখি তো কে? এ কি? এ তো হেমন্ত, আমাদের হিমু। হ্যাঁ মাসিমণি। হিমু, পরে হতভাগা, এসব তাহলে তোর কীর্তি। আজ আমি তোকে মিতু, এত লোকের সামনে এমন একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটল, কাল গোটা শহরের লোক জেনে যাবে। কাজেই আর বাড়াবাড়ি করিস না। এবার বৌমাকে বিছানায় তুলে ওদের একটু একা থাকতে দে। কেন বুঝতে পারছিস না? হাজার বাদ দিয়েও নদীর জল কখনো আটকানো যায় না। নদীর জল সাগরে গিয়ে মিশবেই। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। বুঝলে গোবর্ধন, একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। কেন 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 এ কথা বলছ? আরে ওই মাসি তো রাজা রানীর মিলন ঘটালো। আর রায় সাহেবা তিনি এটা মেনে নিলেন? এমন কাণ্ড ঘটার পর আর না মেনে পারেন। উনি ওনার সামাজিক সমস্যার সমাধান বইটার পাণ্ডুলিপিতে দুটো সংশোধন করেছেন। ছেলের বয়স চতুর্বিংশতি কেটে অষ্টাদশ, আর মেয়ের বয়স ষষ্ঠদশ কেটে চতুর্দশ করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, আর বলেছেন যদি কোনো বিনয় বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয়, তখন এই সংশোধনটা তিনি অবশ্যই ছাপার অক্ষরেও করে দেবেন। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সামনে। যে আইনকে ঘিরে এই নাটকের টানাপোড়েন, সেই সারদা আইন কার্যকর হয় 1 এপ্রিল 1930। এই আইনের মাধ্যমে ভারতে প্রথমবার মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স 14 আর ছেলেদের 18 বছর নির্ধারিত হয়। আইনটি পাশ করান রাজস্থানের সমাজসেবী ও কেন্দ্রীয় আইনসভার সদস্য পণ্ডিত হরবিলাস সারদা। তাই একে বলা হয় সারদা অ্যাক্ট। পরে আইনটি সংশোধিত হয় 1949 সালে, যখন মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স বাড়িয়ে করা হয় 15। তারপর 1978 সালে মেয়েদের 18, ছেলেদের 21 বছর করা হয়, যা আজও চালু রয়েছে। আজ যখন আমরা মেয়েদের অধিকার নিয়ে কথা বলি, তখন সারদা আইনের সেই সূচনাকে ভুললে চলবে না। এটা শুধু আইন নয়, এটা অসংখ্য মেয়ের জীবন বাঁচানোর ইতিহাস। আজকের নাটকটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।